ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষা সংস্কারক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোনম ওয়াংচুক। ২১ দিন না খেয়ে অনশন করে আসছিলেন তিনি। অসুস্থ ওয়াংচুকের গলার শক্তিও যেন নিস্তেজ হয়ে আসছে। তাই বাধ্য হয়ে ভারতবাসীর উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখলেন। সেই চিঠি সাংবাদিকদের পড়ে শোনালেন তার স্ত্রী, যেখানে লেখা আছে, ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের সংসদ অভিমুখে পদযাত্রাকে দয়া করে সফল করুন। এখন প্রশ্ন হলো, এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনটা কি সত্যি হচ্ছে, নাকি নিজস্ব রাজনৈতিক ভাষা ব্যবহার করে আন্দোলনকে আরও শক্তি যোগাতে চাইছেন সোনাম? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় আরেকটা বড় প্রশ্নে। বাংলাদেশে শুরু হয়েছিল একটা কোটা আন্দোলন দিয়ে, শ্রীলঙ্কায় শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট দিয়ে, নেপালে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের ক্ষোভ দিয়ে। তিনটা জায়গাতেই ছোট একটা ইস্যু দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনটা সরকারই টিকতে পারেনি। আর সাম্প্রতিক ২০ জুলাই ভারতের রাজধানী দিল্লির রাস্তায় নামে দেশটির হাজার হাজার মানুষ। পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ হয়েছে। ১০,০০০-এরও বেশি মানুষ পার্লামেন্টের দিকে মার্চ করার চেষ্টা করেছে। কারা এরা? এরা নিজেদের বলছে তেলাপোকা। আর এই আন্দোলনে প্রতিবাদী দলটার নাম ককরোচ জনতা পার্টি। প্রশ্ন হচ্ছে, এটাও কি বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেপালের মতো একই গল্পে শুরু হচ্ছে, নাকি জোর করে ইতিহাসের সঙ্গে মিল খোঁজা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গল্পটা শুরু হয় গত মে মাসে আদালতের একটা মন্তব্য দিয়ে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানিতে বেকার তরুণদের তুলনা করেন তেলাপোকার সঙ্গে, যারা চাকরি না পেয়ে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে ওঠে। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোস্টনে পড়াশোনা করা ৩০ বছর বয়সী রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ার সব তেলাপোকাকে এক হওয়ার আহ্বান জানান। ১৬ মে তার আহ্বানে সাড়া দিয়ে তৈরি হয় একটি নতুন প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয় ককরোচ জনতা পার্টি সিজেপি। এই ককরোচ জনতা পার্টি নামক প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনার একটি এক্সপ্লেইনার আমরা করেছি। স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করে ককরোচ জনতা পার্টি সিজেপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। গত ৬ জুন দিল্লির জান্তার মান্তারে একটি দাবি নিয়ে হাজার হাজার মানুষ তেলাপোকার মুখোশ পরে রাস্তায় নামে। আর সেই দাবিটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সরকার প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও আন্দোলন থেমে থাকেনি। পুনে, জয়পুর, লখনৌ, বেঙ্গালুর, মুম্বাই একের পর এক শহরে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। কড়া নিরাপত্তায় কঠোর অবস্থান নেয় পুলিশ, ব্যারিকেড বসায়, কিন্তু আন্দোলনকারীদের তারা পিছু হটাতে পারে না। আর সবশেষ ২০ জুলাই আন্দোলনকারীরা ডাক দেয় চলো সংসদ কর্মসূচির। দিল্লি পুলিশ অনুমতি না দিলেও ১০,০০০-এর বেশি মানুষ জান্তার মান্তার থেকে পার্লামেন্টের দিকে পদযাত্রা শুরু করে। এই পদযাত্রা ঠেকাতে মেট্রো স্টেশন বন্ধ করে দেয় পুলিশ। তবু মানুষ পায়ে হেঁটেই এগিয়ে যায়। পুলিশ টিয়ার গ্যাস আর লাঠিচার্জ করে আন্দোলন থামানোর চেষ্টা করে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আদালতের একটা মন্তব্য থেকে শুরু হওয়া একটা ফানি হ্যাশট্যাগ আজ দিল্লির মসনদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে চমকপ্রদ মুখ কিন্তু ৩০ বছরের অভিজিৎ দীপকে নন, একজন ৫৯ বছর বয়সী পরিবেশ কর্মী, যাকে নিয়ে গোটা ভারত এখন তোলপাড়। সোনম ওয়াংচুক লাদাখের একজন পরিচিত প্রকৌশলী ও শিক্ষা সংস্কারক, যিনি এর আগেও লাদাখের রাজ্য মর্যাদা নিয়ে একাধিকবার অনশন করেছেন। এবার তিনি নিজেকে অনারারি তেলাপোকা বলে ঘোষণা দিয়ে এই আন্দোলনে সমর্থন জানান এবং জান্তার মান্তারে অনশনে বসেন। ২১ দিন ধরে চলা তার অনশন জোর করে ভাঙতে ১৯ জুলাই তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দিল্লি পুলিশ বলছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াংচুক
চিকিৎসকদের বারবার পরামর্শ সত্ত্বেও শরীরের ভেইনে লিকুইড বা ওরাল ডিহাইড্রেশন সলিউশন বা ওষুধ নিতে রাজি হননি। ঠিক এই ঘটনার পরেই ২০ জুলাইয়ের চলো সংসদ পদযাত্রায় মানুষের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে যায়। হাসপাতাল থেকে তার একটি হাতে লেখা চিঠি স্ত্রী গীতাঞ্জলি আংমোরের মাধ্যমে সমর্থকদের ২০ জুলাইয়ের চলো সংসদ পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান ওয়াংচুক। চিঠির সেই বার্তাতে তিনি এই আন্দোলনকে বলেন ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। আরও লেখেন, এটা হবে অবিচার থেকে মুক্তি আর ভয় থেকে মুক্তির লড়াই। ২০ জুলাই চলো সংসদ পদযাত্রায় ব্যারিকেড ছিল, টিয়ার গ্যাস ছিল, ছিল শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, আর ছিল আরেকটি পরিচিত দৃশ্য। সেন্ট্রাল দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক বড় বড় আন্দোলনের ইতিহাসে এমন দৃশ্য নতুন নয়। তবে এখানেই প্রশ্নটা, ভারতেও কি একটি নির্দিষ্ট ইস্যুর আন্দোলন ধীরে ধীরে আরো বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হচ্ছে, নাকি এখানেই থেমে যাবে? এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার। দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক, এটা ওয়াংচুকের একান্ত নিজের রাজনৈতিক ও নৈতিক ভাষা, যার মাধ্যমে তিনি আন্দোলনের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। এখানে আসে সবচেয়ে বিতর্কিত অংশ। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কিন্তু বাংলাদেশ নেপালের সঙ্গে তুলনা করাকেই প্রত্যাখ্যান করেছেন। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছেন যে এটাও কি নেপাল বাংলাদেশের মতো সরকার পতনের দিকে যাচ্ছে কিনা। জবাবে দীপকে স্পষ্ট করে বলেছেন, ভারতের তরুণরা অনেক বেশি সচেতন এবং তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথেই প্রতিবাদ চালিয়ে যাবে, সহিংস পট পরিবর্তনের পথে নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যে মানুষটি নিজেই এই তুলনা প্রত্যাখ্যান করছেন, বাকি বিশ্ব কেন বারবার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছে? উত্তর পেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত ৪ বছর পেছনের ইতিহাসে। শ্রীলঙ্কা ২০২২, তীব্র অর্থনৈতিক সংকট, জ্বালানি ও খাদ্যের সংকট থেকে শুরু হওয়া গণবিক্ষোভ একসময় প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও এবং দখলে রূপ নেয়। ফলস্বরূপ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান এবং ক্ষমতার পরিবর্তন ঘটে। বাংলাদেশ ২০২৪, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। অনেক সাধারণ মানুষ ও শিক্ষার্থী প্রাণ হারান এই আন্দোলনে। ধীরে ধীরে সাধারণ মানুষ যুক্ত হতে থাকে। একসময় এই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। নেপাল ২০২৫, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন পার্লামেন্ট ভবনে আগুন পর্যন্ত গড়ায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং পরবর্তী নির্বাচনে তরুণ নেতৃত্বাধীন একটি নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি বিপুল ভোটে জয়ী হয়। ৩টি দেশেই প্যাটার্ন কাছাকাছি। ছোট একটা ইস্যু, তরুণদের নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত বিস্তার এবং সরকারের কঠোর দমন নীতি, যা উল্টো আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। তাহলে প্রশ্ন, ভারতেও কি এই একই প্যাটার্ন দেখা যাচ্ছে? তরুণ নেতৃত্ব আছে, সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ আছে, পুলিশি দমন নীতি আছে, কিন্তু বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন মিল থাকলেও ভারতের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। দ্য ওয়ারের একটি বিশ্লেষণ অনুযায়ী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের যে ঘটনা ঘটেছে, রাজনৈতিক বিজ্ঞানের ছাত্রদের কাছে সেটা ভারতের জন্য কোনো টেক্সট বুক রিভিউ না। ১৯৫২ সাল থেকে ভারত এমন একটি দেশ যেটি নিয়মিত ও মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে এসেছে। এমনকি জরুরি অবস্থার পরও নির্বাচনের মাধ্যমেই তার সমাধান হয়েছিল। চ্যাথাম হাউসের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের নিজস্ব রাজনীতিতেও এক ধরনের অস্থিরতা আছে এবং প্রতিবেশী দেশগুলোর মতো জেনজি চাপ থেকে ভারতও পুরোপুরি মুক্ত নয়। তবে সেই সঙ্গে এটাও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ও নেপালের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিজেপি বা তার শরিকদের শাসন থাকায় প্রতিবেশী সম্পর্কের সমীকরণও জটিল। তবে এটাও সত্যি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই স্বাধীনতা পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণা করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের গণ আন্দোলন ঠেকানো যায়।
এই পদক্ষেপ থেকেই বোঝা যায় সরকার নিজেও বিষয়টিকে আর হালকাভাবে নিচ্ছে না। তাহলে একদিকে কাঠামোগত পার্থক্য, অন্যদিকে সরকারের নিজস্ব উদ্বেগ, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ভারতের ভবিষ্যৎ আসলে কোন পথে যেতে পারে? এমন পরিস্থিতিতে কি করতে পারে ভারত সরকার, আর কি হতে পারে এই আন্দোলনের ভবিষ্যৎ? সম্ভাবনা 1, আন্দোলন ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া সম্ভাবনা আছে। আন্দোলনের মূল দাবি একজন মন্ত্রীর পদত্যাগে সীমাবদ্ধ থাকায় সময়ের সঙ্গে সঙ্গে জনসমর্থন কমে যেতে পারে, যেমনটা বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন নতুন দলের নির্বাচনী ফলাফলে দেখা গেছে। সীমাবদ্ধতা, নেতৃত্বের ভাঙন বা নেতাদের উপর মামলা, হয়রানি আন্দোলনকে দুর্বল করতে পারে। সম্ভাবনা 2, সরকার আলোচনায় বসা এবং আংশিক দাবি মেনে নিতে পারে। শিক্ষামন্ত্রীকে সরানো বা পরীক্ষা ব্যবস্থায় সংস্কার করে সরকার আন্দোলনের চাপ কিছুটা কমাতে পারে। সীমাবদ্ধতা, এতে আন্দোলনের অন্যান্য দাবি যেমন বেকারত্ব বা সংস্কারের গভীরতর প্রশ্ন অমীমাংসিত থেকে যেতে পারে। সম্ভাবনা 3, নতুন ইস্যু যুক্ত হয়ে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে। কৃষক সংগঠন ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে আন্দোলনে যুক্ত হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে বেকারত্ব বা মূল্যবৃদ্ধির মতো বৃহত্তর অর্থনৈতিক ইস্যু যুক্ত হলে আন্দোলন আরও ব্যাপক রূপ নিতে পারে। এমন হলে পুলিশি দমননীতি ও সহিংসতা বাড়লে তা আন্দোলনকে আরও উস্কে দিতে পারে। আবার নিয়ন্ত্রণহীন সহিংসতা জনসমর্থনও কমিয়ে দিতে পারে, যেমনটা লাদাখের আগের আন্দোলনে দেখা গিয়েছিল। ইতিহাস আমাদের একটা বিষয় শেখায়, অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের শুরু হয় খুব ছোট একটা ইস্যু থেকে। একটা কোটা ব্যবস্থা, একটা প্রশ্ন ফাঁস, এমনকি একটা আদালতের মন্তব্য। আবার অনেক বড় আন্দোলনও সময়ের সঙ্গে মিলিয়ে যায়, রাজনৈতিক ব্যবস্থার ভেতরেই শোষিত হয়ে যায়। অভিজিৎ দীপকে নিজে বলছেন এটা বাংলাদেশ বা নেপালের পথ নয়। বিশ্লেষকরা বলছেন ভারতের কাঠামো আলাদা, কিন্তু সরকার নিজেই এই সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেছে। ভারতের এই আন্দোলন কোন পথে যাবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই মুহূর্তে ভারত এমন একটা রাজনৈতিক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে যা শুধু ভারতের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, সত্যি কি এই আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে একটা নতুন গণ অভ্যুত্থানের সূচনা, নাকি এটা শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে অন্য পর্বে।